ধর্ষণ আজকের ভারতে এক অন্যতম প্রধান সমস্যা। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতের রেপের হার প্রতিদিন বেড়েই চলেছে। 2012-তে 25,000-এরও বেশি রেপ কেসের এফআইআর জমা পড়ে। 2016-তে এই সংখ্যা বেড়ে হয় 39,000। 2018-তে অন অ্যান এভারেজ প্রতি 15 মিনিটে একটি করে রেপ কেস রেজিস্টার করা হয় অ্যাক্রস দ্য ইন্ডিয়া। 2022-এ 31,000-এরও বেশি রেপ কেসে রেজিস্টার হয় সারা ভারত জুড়ে। কিন্তু কেন? এটা কি শুধুই সরকার আর প্রশাসনের ব্যর্থতা, নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে একটি রিসার্চে দেখা গেছে মোস্ট অফ দ্য রেপিস্ট এটা মনে করে যে একজন মহিলাকে রেপ করা তাদের অধিকার। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় ধর্ষণ অপরাধ কেন, অনেকেই এর উত্তরে বলবেন ধর্ষণ একটি মেয়ের সম্মান নষ্ট করে, তাই ধর্ষণ অপরাধ। বা ধর্ষিতা মহিলার কুমারিত্ব নষ্ট হয়, বা একজন ধর্ষিতা মহিলাকে সমাজের কোনো পুরুষ বিয়ে করতে চাইবে না, তাই ধর্ষণ অপরাধ। এই সমস্ত কারণগুলি ভুল, কারণ এগুলি কেবল এমন একটি সমাজের আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করে যা বিশ্বাস করে একটি মেয়েকে ভার্জিন থাকতে হবে, পবিত্র থাকতে হবে এবং অস্পৃশ্য থাকতে হবে তার সুখ, স্বাচ্ছন্দ্য, সম্মান এবং অধিকার পেতে। এই সমস্ত কারণগুলি এই ভুল ধারণাকে তৈরি করে যে একটি ধর্ষিতা নারী আর সম্মানীয় নয় কারণ তার সম্মান নষ্ট করা হয়েছে, বা তাকে আর বিয়ে করা যাবে না কারণ তার কুমারিত্বকে নষ্ট করা হয়েছে। এগুলি ধর্ষণকে এমনভাবে উপস্থাপন করে যে এটি ধর্ষিতার চেয়ে সমাজ, সম্প্রদায় এবং পরিবারের উপর বেশি ক্ষতিকারক প্রভাব ফেলে। আমরা ধর্ষণের শিকড়টাকে মজবুত করে সমাজকে ধর্ষণ মুক্ত করার চেষ্টা করছি। ধর্ষণ অপরাধ কারণ ধর্ষণ নারীর শরীরকে তার ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে তার বডিলি ইন্টিগ্রিটি এবং অটোনমিকে নষ্ট করে। যদি ভিডিওতে এতদূর পর্যন্ত এসে থাকেন তাহলে এটা বুঝতেই পারছেন যে ভারতে ধর্ষণের হার বাড়ার পেছনে শুধুমাত্র সরকার ও প্রশাসনের ব্যর্থতাই নেই, এর প্রধান কারণগুলি লুকিয়ে আছে আমাদের সমাজে, আমাদের মেন্টালিটিতে। পুরুষ ধর্ষণ কেন করে? এর উত্তরে প্রথমেই যে কারণটা সামনে আসে সেটা হলো পুরুষতান্ত্রিক সমাজ এবং জেন্ডার ইনইকুয়ালিটি। যদিও আমাদের সংবিধান জেন্ডার ইকুয়ালিটিকে মান্যতা দেয়, কিন্তু সেটা কোনোভাবেই আমাদের সমাজকে প্রভাবিত করে না। আজও ভারতীয় সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে নারীর থেকে পুরুষকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং নারীদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে গণ্য করা হয়। আর এটাই ধর্ষণের অন্যতম একটি কারণ। ছোটবেলা থেকেই একটি ছেলে এটা দেখে বড় হয় যে তার যা স্বাধীনতা আছে এই সমাজে, সেই সমতুল্য স্বাধীনতা তারই বয়সী একটি মেয়ের নেই। ছেলেটি নিজের ইচ্ছায় যেখানে খুশি যেতে পারে, রাত করে বাড়ি ফিরতে পারে, বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে, সেই জন্য তাকে বাবা মার কাছ থেকে বিশেষ একটা পারমিশন নিতে হয় না। কিন্তু তারই দিদি বা বোন যখন এই কাজগুলো করে, তার বাবা মা তার দিদি বা বোনকে হাজারটা প্রশ্ন করে এবং এই ধরনের কাজ করার জন্য কড়া শাসনও করে। আবার ছেলেটি দেখে তার বাবা মা তার পড়াশোনা নিয়ে একটু বেশিই চিন্তিত, তাকে এও মনে করিয়ে দেওয়া হয় বড় হয়ে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অন্যদিকে ছেলেটির দিদি বা বোনের ক্ষেত্রে ব্যাপারটি অনেকটাই আলাদা। এখনকার সমাজ মেয়েদের শিক্ষিত করার ব্যাপারে সচেতন হলেও মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট করার ব্যাপারে বাবা মার আগ্রহ ছেলেদের থেকে অনেকটাই কম। ছেলেটি এও দেখে যে সব কিছুতে তার অধিকারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, আর এই মানসিকতার মধ্যে দিয়ে বড় হতে হতে সে একদিন নারীর শরীরের উপরেও নিজের অধিকার দেখানোর জন্য একটি মেয়েকে ধর্ষণ করে। আগেই বলেছিলাম মোস্ট অফ দ্য রেপিস্ট এটা মনে করে যে একজন মহিলাকে রেপ করা তাদের অধিকার। পুরুষতান্ত্রিক সমাজের আরেকটি দিক হলো নারীদের নিম্নতর হিসাবে বিবেচনা করা, আর এই ধরনের চিন্তাভাবনাই পুরুষের মধ্যে ধর্ষকের মানসিকতা তৈরির আরও একটা কারণ। ভারত ভবিষ্যতের সুপার পাওয়ার, ফিউচার 5 ট্রিলিয়ন ইকোনমি, নিজেকে বিশ্বগুরু বানানোর জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু এখনো সমাজে জেন্ডার ইনইকুয়ালিটির মতো সমস্যার সমাধান করতে ব্যর্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার চাইল্ড ম্যারেজের এগেনস্টে এজ কনসেন্ট অ্যাক্ট 1891 পাস করলেও আজও সমাজে
চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগনেন্সির মতো সমস্যা থেকেই গেছে। এছাড়াও ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্ট ওমেন, রেপ, মেল ফিমেল রেশিও, এইসব মিলিয়ে ভারত উমেন্স হেলথ অ্যান্ড সিকিউরিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 177টি দেশের মধ্যে 128তম স্থানে রয়েছে, অ্যাকর্ডিং টু উমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2023। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্ট অনুযায়ী ভারতে 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের 30% মহিলা কখনো না কখনো সেক্সুয়াল, ফিজিক্যাল বা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন। যে সমাজের মানুষের মনের গভীরে এই ধারণা তৈরি হয় যে সমাজে নারীদের গুরুত্ব কম এবং নারীদের কাজ শুধু পুরুষদের সেবা করা, সেই সমাজে ভায়োলেন্স এগেনস্ট ওম্যানের ঘটনা অস্বাভাবিক নয়। আচ্ছা, আজকের দিনেও সমাজে মেল সুপিরিয়রিটি, জেন্ডার ইনইকুয়ালিটির মতো সমস্যার কারণ কি কখনো ভেবে দেখেছেন? এই সমস্যার কারণও আমাদের সমাজ ব্যবস্থা। আপনি যখন সকালে বাজারে যান তখন একটু ভালো করে অবজার্ভ করলেই দেখতে পাবেন বাজারে 70 থেকে 80% দোকানই পুরুষ চালায়, মাত্র 20 থেকে 30% দোকান এমন আছে যেগুলি মহিলা চালায়। আচ্ছা, আপনি কখনো না কখনো তো উবের, র্যাপিডোর মতো ট্রান্সপোর্ট অ্যাপ বা কোনো ফুড ডেলিভারি অ্যাপ বা শপিংয়ের জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট ব্যবহার করেছেন। একটু ভেবে বলুন তো, আপনি আপনার ড্রাইভার বা ডেলিভারি পার্টনার হিসাবে কতজন মহিলাকে দেখেছেন? কি মনে পড়ছে না তো? শুধু এক্ষেত্রেই নয়, আপনি যে কোনো জব সেক্টরে এই একই ঘটনা দেখতে পাবেন। পুরুষ কর্মীর তুলনায় মহিলা কর্মীর সংখ্যা অনেক কম। আর সমাজে মহিলাদের এই লো রিপ্রেজেন্টেশনের জন্যই ভারতে ভায়োলেন্স এগেনস্ট ওমেনের হার দিন দিন বাড়ছে। কারণ মহিলাদের সমাজে প্রতিনিধিত্ব কম হওয়ার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজে তাদের সমস্যা, তাদের ওপর হওয়া অন্যায়ের গুরুত্বও কম। আর সমাজে এই মেল ডোমিনেন্সের জন্যই অনেক মহিলাকেই তাদের কর্মক্ষেত্রে কখনো না কখনো সেক্সুয়াল, ফিজিক্যাল বা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে। দ্য পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে PLFS এর সার্ভে অনুযায়ী 2017-18 সালে ভারতে মহিলা কর্মীর হার ছিল 23.3%, যা 2022-23 সালে বেড়ে হয় 37%। কিন্তু এখনো সরকারকে এই উমেন এম্পাওয়ারমেন্টের ওপর অনেক কাজ করতে হবে। আচ্ছা, আপনারা কখনো আপনাদের স্কুল বা কলেজ লাইফে কোনো টিচারের সাথে কমফোর্টেবলি সেক্স, মেনস্ট্রুয়েশন, সেক্সুয়াল রিলেশন, রাইট অ্যান্ড রং অ্যাবাউট সেক্স এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন? প্রবাবলি প্রত্যেকেই এর উত্তরে না বলবেন। জেনারেলি আমরা ভারতীয়রা সেক্স, মেনস্ট্রুয়েশন, সেক্সুয়াল রিলেশন, রিপ্রোডাক্টিভ রাইটস, সেক্সুয়াল ডিজায়ার এইসব ব্যাপারে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি। শুধু তাই নয়, পাবলিকলি এইসব শব্দ উচ্চারণ করতেও আমরা লজ্জাবোধ করি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেক্স এডুকেশনের অভাব। আর এজন্যই আমাদের সমাজে অনেকের মধ্যেই সেক্স, মেনস্ট্রুয়েশন এসব নিয়ে বিভিন্ন ধরনের মিসকনসেপশন আছে। আর এই মিসকনসেপশন সমাজে ধর্ষণের শিকড়কে আরো মজবুত করে। শুধু তাই নয়, আমাদের সমাজে এখনো এমন অনেক মানুষ আছে যারা এটা মনে করেন যে সেক্স এডুকেশন মানে সমাজে সেক্সকে প্রমোট করা। সমাজে মানুষের মধ্যে সেক্স এডুকেশন না থাকার জন্য অনেকেই ধর্ষণের জন্য ধর্ষিতাদেরই দায়ী করে। আর এই ভিকটিম ব্লেমিং ধর্ষকদের সাহস যোগায় এই ধরনের ঘৃণ্য অপরাধ করার জন্য। অনেকেই মনে করেন ধর্ষণের কারণ মেয়েদের শর্ট ড্রেস। আচ্ছা, যে মেয়েরা শাড়ি পরে, বোরখা পরে বা সালোয়ার কামিজ পরে তারা কি কখনো সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হননি? আবার অনেকেই মেয়েদের রাত করে বাড়ি ফেরাকে ধর্ষণের কারণ হিসেবে মনে করেন। যে সমাজ মেয়েদের রাতে সুরক্ষা দিতে ব্যর্থ, সেই সমাজের ব্যর্থতার উপর প্রশ্ন করা হয় না, প্রশ্ন করা হয় মেয়েটি এত রাতে বাইরে ছিল কেন। আর এই নীচ মানসিকতা সাধারণ মানুষের কাছে সত্য বলে মনে হয় যখন এদেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা এই ধরনের অশিক্ষিত মন্তব্য করে থাকেন। রাজস্থানের ফর্মার বিজেপি মেম্বার বনওয়ারিলাল সিংঘালের মতে মেয়েরা স্কার্ট পরলে তাদের দিকে পুরুষদের কুনজর পড়ে। যদি রেপ বন্ধ করতে হয় তবে ননভেজ খাওয়া বন্ধ করতে হবে, এমনটাই মনে করেন বিহারের মিনিস্টার ফর আর্ট, কালচার অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স বিনয় বিহারী। চাউমিন শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে, যা রেপের একটি কারণ। এখন এই কথার মধ্যে সেন্স থাক বা না থাক, এমনটাই মনে করে একজন খেপ লিডার
জিতেন্দার চাট্টার। মুম্বাইয়ের ফর্মার পুলিশ কমিশনার সত্যপাল সিং এর মতে রেপের কারণ হলো সেক্স এডুকেশন। এই ধরনের অযৌক্তিক অশিক্ষিত মন্তব্য না করে আমাদের সমাজ ব্যবস্থার উপর প্রশ্ন করা উচিত, ধর্ষিতার সাজ পোশাক বা তার রাত করে বাড়ি ফেরার উপর নয়। ধর্ষণের পেছনে সবসময় সেক্সুয়াল ডিজায়ারই থাকে না। অনেক সময় ধর্ষণ শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনের জন্য অথবা রিভেঞ্জ নেওয়ার জন্যও করা হয়। আর এর উদাহরণ মেলে যুদ্ধের ইতিহাসে বারবার ধর্ষণকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে সম্প্রদায়ের মনোবল ভেঙে দেওয়া, ক্ষমতা প্রদর্শন করা এবং পরাজিতদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে। প্রাচীন এবং আধুনিক উভয় যুগেই মিলিটারি ফোর্সেস ধর্ষণকে একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসাবে ব্যবহার করেছে। এর উদ্দেশ্য শুধুমাত্র সিভিলিয়ানদের আতঙ্কিত করাই নয়, বরং পরাজিতদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদর্শন করা। এই ক্ষেত্রে নারীর শরীর বিজয়ী অঞ্চলের মতো হয়ে যায়, যা শত্রুর দুর্বলতা এবং অপমানের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশের মিলিটারি ফোর্সেস ধর্ষণকে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করেছিল শত্রুকে মনোবলহীন করতে এবং সোশ্যাল কোহিশনকে ভেঙে দেওয়ার জন্য। যুদ্ধের প্রেক্ষাপট ছাড়াও ধর্ষণ প্রায় সাম্প্রদায়িক হিংসার ক্ষেত্রেও একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যেখানে এটি প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের মনোবল ভেঙে দেওয়ার অস্ত্র হিসাবে কাজ করে। এর সবথেকে বড় উদাহরণ হলো 1947 সালের ভারত বিভাজন, যেখানে এক সম্প্রদায়ের পুরুষ প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের হাজার হাজার মহিলাকে অপহরণ এবং ধর্ষণ করেছিল শুধুমাত্র তাদের উপর ক্ষমতা প্রদর্শন এবং আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। এই পাওয়ার ডাইনামিক্স শুধুমাত্র যুদ্ধ বা সাম্প্রদায়িক হিংসার ক্ষেত্রে ব্যবহার করা হয় না, ব্যক্তিগত শত্রুতার ক্ষেত্রেও ব্যবহার করা হয় বদলা নেওয়ার জন্য। ভারতে ধর্ষণের সংখ্যা বাড়ার পেছনে আরেকটি অন্যতম প্রধান কারণ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল ফেলিওর। 2012 সালে দিল্লি রেপ কেসের পর ভারতের 27তম চিফ জাস্টিস জগদীশ শরণ ভার্মার নেতৃত্বে ভার্মা কমিটি গঠন করা হয়। এই কমিটির উপর দায়িত্ব ছিল ভারতের রেপের এগেনস্টের আইনকে আরও মজবুত করা। এই কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে নতুন করে রেপের এগেনস্টে কোনো আইনের দরকার নেই, আইনের যথাযথ ইমপ্লিমেন্টেশন দরকার। গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী ভারতে 2012 সালে পেন্ডিং রেপ কেসের সংখ্যা ছিল 1 লাখ। 2016-তে এই সংখ্যা বেড়ে হয় 1,33,000, আর 2022-এ এই সংখ্যা বেড়ে হয় 2,40,000। এই স্ট্যাটিস্টিক্স ভারতের জুডিশিয়াল সিস্টেমের কর্মদক্ষতার উপর প্রশ্ন তোলে। 30শে জুন 2024 পর্যন্ত পশ্চিমবঙ্গে 48,600-এরও বেশি পেন্ডিং রেপ কেস এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সের কেস রয়েছে। তবুও পশ্চিমবঙ্গ সরকার বাকি 11টা ফাস্ট ট্র্যাক কোর্ট এখনও চালু করেনি। 2019 হায়দ্রাবাদ রেপ কেসে পুলিশ প্রথমে এফআইআর লিখতে অস্বীকার করে, কারণ পুলিশের মতে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। কলকাতা ডক্টর রেপ কেসেও এই একই ঘটনা দেখা যায়। পুলিশ এফআইআর লিখতে দেরি করে এবং মেয়েটির ফ্যামিলিকে মেয়েটির দেহ সৎকারের জন্য জোর করে। পুলিশ অনেক ক্ষেত্রে রেপ কমপ্লেন রেজিস্টার করতে অস্বীকার করে অথবা ধর্ষিতা এবং তার ফ্যামিলিকে জোর করে কম্প্রোমাইজ করার জন্য। আর এই কারণেই ভারতে অনেক ধর্ষিতাই তার বিচার যুদ্ধের মাঝপথেই হার মেনে নেয়। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতে 2017 থেকে 2022-এর মধ্যে 275টি কাস্টোডিয়াল রেপ কেস রেজিস্টার করা হয়েছে এবং রেপ অ্যাকিউজডের মধ্যে পুলিশ অফিসার থেকে আর্মড ফোর্স অনেকেই আছে। যে দেশের রক্ষকই ভক্ষক, সেই দেশের জাস্টিসের আশা করা তো বিলাসিতা মাত্র। গভর্নমেন্ট রেপের এগেনস্টে 100টা আইন তৈরি করলেও এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হবে, কারণ ভারতের ল এনফোর্সমেন্ট এবং ইমপ্লিমেন্টেশন যথাযথভাবে হয় না। এই জাস্টিস সিস্টেম ফেলিওরের পেছনে পলিটিশিয়ানদেরও একটা ভূমিকা আছে। তারা অনেক কেসেই পুলিশ অফিসারদের বদলির হুমকি দেখিয়ে বা বদলি করিয়ে ঘটনার ইনভেস্টিগেশনকে স্লো, ইমপ্রপার এবং দুর্বল করে দেয়। না, কথা আমি বানিয়ে বলছি না। মহারাষ্ট্রের একজন ফর্মার টপ পুলিশ অফিসার ভোপালা বালাচন্দ্রন এই কথা বলেছেন। এটা আমাদের কাছে সত্যি লজ্জাজনক যে আজ আমরা এমন এক সমাজে বাস করছি যার জরাজীর্ণ সমাজ ব্যবস্থা মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই? আছে, তবে সমাধান শুধু ধর্ষণের বিরুদ্ধে নতুন আইন লাগু করা নয়, ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়া নয়, বা ধর্ষকদের ডেথ সেন্টেন্স শোনানোও নয়। তার মানে আমি এটা বলছি না যে এসবের কোনো গুরুত্ব নেই, এসবের গুরুত্ব আছে। তবে
ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের সমাজ থেকে ধর্ষণের শিকড়টাকে আগে উপড়ে ফেলতে হবে। আর সেটা তখনই সম্ভব যখন আমরা মহিলাদের প্রতি ধর্ষণের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবো, আমাদের ঘৃণ্য মানসিকতার পরিবর্তন করব। ধর্ষণের কারণ সম্পর্কে আমরা ভিডিওতে আগেই আলোচনা করেছি। ভিডিওর এই অংশে আমরা সেই সব কারণের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের এই জীর্ণ সমাজ ব্যবস্থাকে দিয়ে শুরু করা যাক। ফার্স্ট, আমাদের পুরুষতান্ত্রিক সমাজের ইতি ঘটিয়ে সংবিধানের পাতা থেকে জেন্ডার ইকুয়ালিটির কনসেপ্টকে তুলে নিয়ে এসে এই সমাজ ব্যবস্থায় প্রয়োগ করতে হবে। সরকারকে জেন্ডার ইকুয়ালিটির জন্য সারা দেশ জুড়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করতে হবে, যেখানে সরকার নিজে এবং এনজিও সাহায্য নিয়ে অন দ্য ফিল্ড ক্যাম্পেইনিং করবে এবং এক্সপার্টরা সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের জেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে সচেতন করবে। শিক্ষকদের স্পেশালাইজ ট্রেনিং প্রোভাইড করতে হবে, যাতে তারা জেন্ডার ইকুয়ালিটির মতো সেন্সিটিভ টপিককে ছাত্রছাত্রীদের সামনে সহজ এবং সঠিকভাবে উপস্থাপন করতে পারে এবং তাদের মধ্যে ছোটবেলা থেকেই জেন্ডার ইকুয়ালিটির মানসিকতা তৈরি করতে পারে। এছাড়াও সরকার টেলিভিশনের মাধ্যমে জেন্ডার ইকুয়ালিটির জন্য ক্যাম্পেইনিং করতে পারে, যাতে করে আমাদের এই সমাজে জেন্ডার ইকুয়ালিটির কনসেপ্টকে নিয়ে একটা ক্লিয়ার মেসেজ পৌঁছায়। সেকেন্ড, উমেন এম্পাওয়ারমেন্টের উপরেও সরকারকে আরও কাজ করতে হবে। যখন সমাজে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়বে, তখন মহিলাদের উপর হওয়া অপরাধের ঘটনাও কমবে। তাই প্রতিটা ওয়ার্ক ফিল্ডে পুরুষ এবং মহিলা কর্মীর সংখ্যা ইকুয়াল করার উপরেও সরকারকে আরও কাজ করতে হবে। উমেন এম্পাওয়ারমেন্ট শুধু ধর্ষণের বিরুদ্ধে লড়াই করার একটা হাতিয়ারই নয়, এটা আমাদের দেশের ইকোনমিকেও বুস্ট করে। থার্ড, সেক্স এডুকেশনকে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। এখন আপনাদের মধ্যে অনেকেই এই কথা শুনে বলবেন, ছেলেটা বলে কি, এত বড় স্পর্ধা, এতে তো ধর্ষণ কমবে না, বরং আরও বাড়বে। কারণ সেক্স এডুকেশন যদি স্কুলে পড়ানো শুরু হয়, তাহলে ছেলেমেয়েরা অল্প বয়স থেকেই সেক্সুয়াল ইন্টারকোর্স সম্পর্কে জানবে, আর এটা তো সমাজে ওপেনলি সেক্সকে প্রমোট করা হবে। আসলে কি জানেন তো, আমাদের এই কনজারভেটিভ সমাজ সেক্সকে গোপনীয় রাখতে চায়, আর সেই কারণেই যখন কৌতূহলী ছেলেমেয়েরা সেক্স সম্পর্কে জানতে চায়, তারা সমাজ থেকে কোনো সঠিক তথ্য না পেয়ে অ্যাডাল্ট ওয়েবসাইটে আসে, আর সেখান থেকেই তাদের সেক্স সম্পর্কে মিসকনসেপশন তৈরি হয়, যা পরবর্তী ক্ষেত্রে ধর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। সেক্স এডুকেশন অ্যাকুরেট এবং এজ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন প্রোভাইড করে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, কনসেন্ট, রেসপেক্ট, বডিলি অটোনমি অ্যান্ড অ্যানাটমি, পিউবার্টি, মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি, সেক্সুয়ালিটি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এইসব বিষয়ের উপর। ইউনাইটেড নেশনের একটি টেকনিক্যাল গাইডলাইন্স আছে সেক্স এডুকেশনের উপর, যেটি ইউনেস্কো, ইউএনএফপিএ, ইউনিসেফ, ইউএন ওমেন, ইউএন এইডস এবং হু একসাথে মিলে তৈরি করেছে। সেই গাইডলাইন অনুযায়ী সেক্স এডুকেশনের প্রোগ্রামগুলি ইস্টাবলিশ কারিকুলামের উপর ভিত্তি করে হওয়া উচিত, সায়েন্টিফিক্যালি কারেক্ট হওয়া উচিত এবং বিভিন্ন বয়সের জন্য উপযোগী হওয়া উচিত। সেক্স এডুকেশন বড় হওয়ার সাথে সাথে শারীরিক এবং আবেগগত পরিবর্তনগুলির জন্য প্রস্তুত করে এবং তা পরিচালনা করতে সাহায্য করে, বিশেষ করে বয়ঃসন্ধিকাল এবং কৈশোরে। সেক্স এডুকেশন অপোজিট জেন্ডারকে সম্মান করতে এবং সম্মতি নিতে শেখায়। তাই ভারতের সুপ্রিম কোর্টও বলেছে, সেক্স এডুকেশন কোনো ওয়েস্টার্ন কালচার নয়, আর এটি তরুণদের মধ্যে যে উচ্ছৃঙ্খলতা বাড়ায় বলে ভুল ধারণা রয়েছে তা ভ্রান্তি মাত্র। ফোর্থ, ভিকটিম ব্লেমিংয়ের প্রথাকে বন্ধ করে মেয়েটির সাজ পোশাক, মেকআপ, রাত করে বাড়ি ফেরার উপর প্রশ্ন না করে মেয়েটি যাতে তাড়াতাড়ি সঠিকভাবে বিচার পায়, সেটার জন্য আমাদের দাবি করতে হবে। এরপর আসা যাক পুলিশ এবং জাস্টিস সিস্টেমের উপর। ফার্স্ট, ধর্ষণের বিরুদ্ধে নতুন আইন বানানো হচ্ছে, বর্তমান আইনগুলিকে আরও মজবুত করে তার যথাযথ প্রয়োগ করতে হবে। সেকেন্ড, পুলিশ অফিসার এবং ফরেন্সিক ডক্টরদের জন্য স্পেশালাইজ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ধর্ষণের মতো সেন্সিটিভ কেসকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারে। থার্ড, জুডিশিয়াল সিস্টেমকে আরও ফাস্ট এবং অ্যাকুরেট হতে হবে এবং প্রতিটা কেসকে ট্রান্সপারেন্টলি হ্যান্ডেল করতে হবে। ফোর্থ, পুলিশ এবং জুডিশিয়াল সিস্টেমকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। সমাজকে সম্পূর্ণরূপে ধর্ষণমুক্ত করতে হলে আমাদের ধর্ষণকে একটি মহামারী হিসেবে বিবেচনা করা উচিত এবং আমাদের সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। আর সেই জন্যই আমাদের সমাজ, পুলিশ ব্যবস্থা, প্রসিকিউটর এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে সংস্কার করার প্রয়োজন। আমি জানি
আমার এই একটা ভিডিও কখনোই একটা সমাজকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু যদি এই ভিডিও দেখে একটা মানুষও তার দৃষ্টিভঙ্গি মানসিকতার পরিবর্তন করে, তাহলে আমি আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যকে সার্থক বলে মনে করব। আপনাদের ধর্ষণ সম্পর্কে কি মতামত তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে যখন এতদূর পর্যন্ত এসে গেছেন, তখন এটুকু রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে অলে প্রেস করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও মোটিভেট করবে।